ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লককে কেন উদারনীতিবাদের জনক বলা হয়। অর্থাৎ এই কথাটির মধ্যে পরিষ্কার যে উদারনীতিবাদের জন্মদাতা হচ্ছেন লক। লকের হাত ধরে উদারনীতিবাদের জন্ম হয়। তো উদারনীতিবাদের তিনটা ধারা আছে, এটা আগে পরিষ্কার হয়ে নিতে হবে। একটা হচ্ছে সাবেকি উদারনীতিবাদ, যেটাকে আমরা বলি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ইন্ডিভিজুয়ালিজম। আর দ্বিতীয় ধারাটি হচ্ছে আধুনিক উদারনীতিবাদ এবং তৃতীয়টি হচ্ছে নয়া উদারনীতিবাদ। এই সাবেকি উদারনীতিবাদের শুরুটা হয় জন লকের হাত ধরে এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাডাম স্মিথ, হারবার্ট স্পেন্সার, বেনথাম, জেমস মিল প্রমুখের হাত ধরে। এদের হাত ধরে আরও এটা সমৃদ্ধ হয়। বেনথাম আর জেমস মিল যে উপযোগিতাবাদের তত্ত্ব দিলেন, সেই উপযোগিতাবাদের তত্ত্বকে সংশোধন করলেন জন স্টুয়ার্ট মিল। এবং এটা জেমস মিল এবং জন স্টুয়ার্ট মিল যখন উপযোগিতাবাদের তত্ত্ব নিয়ে আসলেন, ততদিন পর্যন্ত এই সাবেকি উদারনীতিবাদটারই প্রচলন ছিল। পরবর্তী ক্ষেত্রে এই যে উপযোগিতাবাদী তত্ত্ব দিলেন জেমস মিল এবং জন স্টুয়ার্ট মিল, তো এই জেমস মিল এবং বেনথাম, তো এই জেমস মিলের ছেলে জন স্টুয়ার্ট মিল এর সংশোধন করলেন উপযোগিতাবাদের, এবং এই সংশোধনের মধ্য দিয়ে আধুনিক উদারনীতিবাদের জন্ম হলো। অর্থাৎ এতদিন ধরে যে সাবেকি উদারনীতিবাদের সেখানে রাষ্ট্রের কার্যাবলীকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল এবং সর্বাগ্রে ব্যক্তির স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ রাষ্ট্রের কাজটাই হবে শুধু কি না, ব্যক্তিকে সুরক্ষা দেওয়া, বিদেশি আক্রমণ থেকে ব্যক্তিকে রক্ষা করা বা সমাজ বা রাষ্ট্রকে রক্ষা করা। তাহলে ব্যক্তি সুরক্ষিত থাকবে, ব্যক্তির অধিকার সুরক্ষিত থাকবে, ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত থাকবে, রাষ্ট্রের তেমন কিছু কোনো কাজ থাকবে না। এটাই সাবেকি উদারনীতিবাদের মূল কথা ছিল। কিন্তু আধুনিক উদারনীতিবাদে জন স্টুয়ার্ট মিল যখন সংশোধন করছেন এবং পরবর্তী ক্ষেত্রে এটা আরও যখন সমৃদ্ধ হচ্ছে ল্যাস্কি, বার্কার, শুম্পিটার প্রমুখের হাত ধরে, তখন তারা বলছেন যে কি না, রাষ্ট্রকে একেবারে এই সমস্ত কার্যাবলী থেকে হাত গুটিয়ে নিলে চলবে না। জনগণের জন্য কিছু জনকল্যাণকর কাজ রাষ্ট্রকে করতে হবে। সুতরাং তারা এই জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাটাকে কিন্তু নিয়ে আসলেন উদারনীতিবাদের মধ্য দিয়ে। এইটাকে আমরা বলছি আধুনিক উদারনীতিবাদ। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আরও দেখলাম যে এই জনকল্যাণকরমূলক যে কাজগুলো রাষ্ট্র করে আসছিল, অর্থাৎ সেগুলো থেকেও বলছে যে রাষ্ট্রকে আবার সরিয়ে দিতে হবে। অর্থাৎ রাষ্ট্রের কাজটা হবে কি না, সাবেকি উদারনীতিবাদের মতো একেবারে ন্যূনতম কাজ। সুতরাং তারা যে ধারণাটা নিয়ে আসলেন সেটা হচ্ছে মিনিমাল স্টেট, অর্থাৎ ন্যূনতম রাষ্ট্রের ধারণা। এইটাকে আমরা বলছি নয়া উদারনীতিবাদ। হায়েক, নজিক, মিল্টন, তারপরে জন রল, ইসাইয়া বার্লিন প্রমুখের হাত ধরে কিন্তু এই নয়া উদারনীতিবাদের সম্প্রসারণ। তো যাই হোক, উদারনীতিবাদের মূল কথাই হচ্ছে উদারনীতিবাদ এসছে লিবার কথাটা থেকে। অর্থাৎ উদারনীতিবাদ মানে লিবারেলিজম। এই লিবারেলিজম কথাটা আসছে লিবার থেকে। লিবার মানেই হচ্ছে স্বাধীনতা, লিবার থেকে লিবার্টি, লিবারেলিজম তাহলে স্বাধীনতা। অর্থাৎ এই মতবাদ স্বাধীনতার কথা বলে এবং মানুষের সার্বিক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। কার কাছ থেকে স্বাধীনতা না, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা। অর্থাৎ রাষ্ট্রীয় কোন রকম ব্যক্তির স্বাধীনতাকে হরণ করবে না, ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে না, ব্যক্তির তার মত প্রকাশের, ব্যক্তিত্বের বিকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। এটাই হচ্ছে সব ধরনের উদারনীতিবাদের কিন্তু মূল কথা, এটা মাথায় রাখতে হবে। তো লক যখন উদারনীতিবাদের এই তত্ত্ব খাড়া করছেন, লক মূলত হবস যে তত্ত্বটা দিয়ে গেলেন সেই তত্ত্বের সমালোচনা করে বা সেই তত্ত্বের বিপরীতে একটা তত্ত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ হবস যে প্রকৃতির রাজ্য বর্ণনা করলেন, সেই প্রকৃতির রাজ্যে আমরা কি দেখলাম, এই প্রকৃতির রাজ্যের বর্ণনার মধ্যে হবস কি করলেন না, চরম সার্বভৌমিকতাকে প্রতিষ্ঠার চেষ্টা করলেন। অর্থাৎ চরম রাজতন্ত্রের কথা তিনি বললেন, যেখানে ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। ব্যক্তির স্বাধীনতা ততটুকুই যেটুকু রাষ্ট্র তাকে দেবে। এবং রাষ্ট্র এবং সরকারের সাথে হবস কিন্তু কোনো ফারাক করলেন না, পার্থক্য করলেন না। অর্থাৎ ব্যক্তির সার্বিক নিয়ন্ত্রণের ক্ষমতাটা রাষ্ট্রের আছে।
রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম মত প্রকাশ করার অধিকার কিন্তু ব্যক্তির নেই। রাষ্ট্র যা বলবে সেটাই আইন, রাষ্ট্র যা নির্দেশ দেবে সেটাই ব্যক্তি সেটা করতে বাধ্য। আর ব্যক্তি ততটুকুই স্বাধীনতা অধিকার ভোগ করবে যেটুকু রাষ্ট্র দেবে। এই জন্য হবস বলেছিলেন যে প্রকৃতির রাজ্যের মানুষ যে চুক্তি করেছিল সেই চুক্তি একটাই হয়েছিল, সার্বভৌম কর্তৃপক্ষের সাথে প্রকৃতির রাজ্যের মানুষের কোনো চুক্তি হয়নি। লক কিন্তু শুরু করলেন এখান থেকেই। লক বইটির নামই রাখলেন টু ট্রিটিজেস অন গভর্নমেন্ট। বলল না, হবসও তার লিবারেলিজম প্রতিষ্ঠার জন্য প্রকৃতির রাজ্যের আশ্রয় নিলেন, প্রকৃতির রাজ্যের বর্ণনার। কিন্তু তিনি বললেন না, চুক্তি তো একটা হয়নি, চুক্তি হয়েছিল দুটো। প্রকৃতির রাজ্যের মানুষের সাথে চুক্তি দুটো হয়েছিল। একটা প্রথম চুক্তি হয়েছিল মানুষের নিজেদের মধ্যে, অর্থাৎ প্রকৃতির রাজ্যে যে মানুষ তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে একটা কর্তৃত্বকে প্রতিষ্ঠা করেছিল। এই যে কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা হলো এটাকে বলা হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র নামে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করা হলো প্রথম। পরে ওই সার্বভৌম কর্তৃপক্ষের সাথে কি হলো না, জনগণের অর্থাৎ প্রকৃতির রাজ্যের মানুষের একটা চুক্তি হলো। এই যে দ্বিতীয় চুক্তি, এই চুক্তির ফলে কি সৃষ্টি হলো না, এই চুক্তির ফলে সৃষ্টি হলো সরকারের। তাহলে হবস বইটির নামই রাখলেন টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট, পুরোপুরি হবসের বিরোধিতা করে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই চুক্তির মাধ্যমে কি করলেন না, হবস যে ব্যক্তির স্বাধীনতাকে পুরো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রেখে দিয়েছিলেন, লক সেই স্বাধীনতাকে, ব্যক্তির স্বাধীনতাকে আবার ফিরিয়ে দিতে চাইলেন, অর্থাৎ রাষ্ট্র নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চাইলেন। কেন, হবস যখন তার তত্ত্ব রচনা করছেন তখনকার পরিবেশ আমি সবিস্তারে ব্যাখ্যা করেছি আগের ভিডিওতে, হবসকে নিয়ে যেটা করেছিলাম, যে হবস তো একটি সমাজে একটি নিয়মানুবর্তিতাকে প্রতিষ্ঠা করতে চাইছিলেন, এবং এই জন্য হবসকে বলা হয় নিয়মানুবর্তিতার প্রথম প্রদর্শক বা ফাউন্ডিং ফাদার অফ ডিসিপ্লিন। তো লক যখন তার তত্ত্ব রচনা করছেন লকের সময়কালটায়, তখন কিন্তু কি হয়েছে না, পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে ইংল্যান্ডের। হবস এবং লক দুজনই ইংরেজ দার্শনিক, তাহলে ইংল্যান্ডের তখন পরিবেশ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। কেন, লক দেখছেন সেই সময় গৌরবময় বিপ্লব হয়ে গেছে 1688 সালে, আর লকের যে টু ট্রিটিজেস গভর্নমেন্ট সেটি প্রকাশ হচ্ছে 1690 সালে, অর্থাৎ গৌরবময় বিপ্লবের পর। এবং সংসদীয় গৌরবময় বিপ্লবের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, এই যে আজকের দিনে আমরা যে সংসদীয় শাসন ব্যবস্থা দেখি, পার্লামেন্টারি পাওয়ার অফ গভর্নমেন্ট, ঠিক আছে, এই সংসদীয় ব্যবস্থার প্রথম পাকাপাকিভাবে বা পাকাপোক্তভাবে গোড়াপত্তন হলো কিন্তু এই গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে 1688 সালে। এবং সেই 1688 সাল থেকে ইংল্যান্ডে এখনও পর্যন্ত সেই সংসদীয় ব্যবস্থা কিন্তু বজায় আছে। এবং ভারতেও সংসদীয় ব্যবস্থা যেহেতু আছে, আমরা সংসদীয় ব্যবস্থার সাথে খুব ভালোভাবেই পরিচিত। তো তাহলে কি হলো না, লকের সময় তাহলে এই পরিস্থিতিটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কেন, বিনা রক্তপাতে হবসের সময় যেমন মানুষের যুদ্ধ, খুনোখুনি, মানুষ হত্যা চলছে, জীবন সম্পত্তির হরণ চলছে, সেই রকম একটা পরিস্থিতি লকের সময় কিন্তু সেই পরিস্থিতি নেই। সুতরাং লক চাইছেন যে এই যে রাজার নিয়ন্ত্রণে, রাজতন্ত্রের অধীনে যে মানুষের স্বাধীনতা নিয়ন্ত্রিত হচ্ছে, এই স্বাধীনতা ব্যক্তির কাছে ফিরে দিতে, অর্থাৎ রাষ্ট্র ব্যক্তিকে কোনো রকম নিয়ন্ত্রণ করবে না, ব্যক্তির স্বাধীনতা পুরোপুরি থাকবে। এই জন্য লক প্রকৃতির রাজ্যের বর্ণনা করলেন। এবং প্রকৃতির রাজ্যে যে বর্ণনা করছেন, হবস যেটা বললেন প্রকৃতির রাজ্যের বর্ণনায়, লক কিন্তু সেই কথা বললেন না। লক বলছেন কি, কেন, লক সেই সময়ের পরিস্থিতিটা বলছেন যে প্রকৃতির রাজ্যে কি ছিল, প্রকৃতির রাজ্যে মানুষের মধ্যে সমতা বজায় ছিল, মানুষ সুখে শান্তিতে বাস করছিল, মানুষের মধ্যে কোনো রকম বিরোধ বিবাদ ছিল না। আর কি না, মানুষ কতগুলো প্রাকৃতিক অধিকার কিন্তু ভোগ করত বা স্বাভাবিক অধিকার, তার মধ্যে প্রধান হচ্ছে তিনটে: জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। এছাড়াও স্বাস্থ্য, ধর্ম, এই অধিকারগুলো কিন্তু মানুষ ভোগ করত ওই টাইমে। সুতরাং এই নিয়ে মানুষের মধ্যে কোনো বিবাদ ছিল না। এবং তখন কি ছিল, প্রাকৃতিক আইন ছিল। আর একটা কথা বলে রাখি যে হবস যে প্রকৃতির রাজ্যে বর্ণনা করেছেন সেটা হচ্ছে প্রি সোশ্যাল এবং প্রি পলিটিক্যাল, অর্থাৎ প্রাক সামাজিক এবং প্রাক রাজনৈতিক। কিন্তু লক যখন প্রকৃতির রাজ্য বর্ণনা করছেন তখন লক বলছেন সেখানে সমাজ ছিল, অর্থাৎ প্রি সোসাইটি নয়, কিন্তু প্রি পলিটিক্যাল, অর্থাৎ রাষ্ট্র ছিল না। তাহলে এইরকম একটা পরিবেশে বসবাস করছে মানুষ,
যেখানে সবার মধ্যে একটা সমতা বিরাজ করছে আর মানুষের মধ্যে তেমন কোনো বিরোধ নেই, তাহলে কেন মানুষ চুক্তির মধ্যে গেল না? লক বলছেন চুক্তির মধ্যে যাওয়ার তিনটে প্রধান কারণ ছিল। এক ছিল মানুষ তো প্রাকৃতিক আইন দ্বারাই শাসিত হচ্ছিল বা প্রাকৃতিক আইন দ্বারাই চলছিল, অনুশাসিত রাজ্যটা চলছিল, প্রকৃতির রাজ্য। মানুষের মধ্যে ভারসাম্য রক্ষিত হচ্ছিল প্রাকৃতিক আইন দ্বারাই। তো এই যে প্রাকৃতিক আইন, এই প্রাকৃতিক আইন কোনো লিখিত আইন ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে কি না, এই প্রাকৃতিক আইনের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞাও ছিল না। এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে প্রথম কারণটা কি হচ্ছে না, প্রাকৃতিক আইন লিখিত ছিল না এবং প্রাকৃতিক আইনের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা ছিল না। দ্বিতীয়ত হচ্ছে কি না, এই যে প্রাকৃতিক আইন, এই প্রাকৃতিক আইনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ সৃষ্টি বা মতানৈক্য সৃষ্টি হতো, তাহলে সেই বিরোধ দূর করার মতো কোনো কর্তৃপক্ষ ছিল না। হতেই পারে কোনো বিষয়কে কেন্দ্র করে যে এ বলছে এটা এরকম হবে, ও বলছে এটা ওইরকম হবে, তাহলে এরকম একটা মতানৈক্য সৃষ্টি হতেই পারে। তাহলে এই যে মতানৈক্য, এই মতানৈক্য দূর করবে কে? তার জন্য একটা কর্তৃপক্ষ দরকার। সেই কর্তৃপক্ষের কিন্তু উপস্থিতি তখন ছিল না। আর 3 নম্বর হচ্ছে কি না, এই যে প্রাকৃতিক আইন, এই প্রাকৃতিক আইনকে যে বলবৎযোগ্য করবে, অর্থাৎ এটাকে যে কার্যকরী করবে, সেরকম কোনো কিন্তু শক্তিশালী কর্তৃপক্ষ ছিল না। অর্থাৎ প্রাকৃতিক আইন থাকলে সেটাকে প্রয়োগ করার, ঠিক আছে, বা সেটাকে বলবৎযোগ্য করার মতো তো একটা কর্তৃপক্ষ দরকার। সেই কর্তৃপক্ষও কিন্তু ছিল না প্রকৃতির রাজ্যে। তাহলে মূলত এই 3টি কারণে মানুষ কি করলো না, নিজেদের মধ্যে চুক্তি করলো। এই চুক্তির মধ্যে তাহলে প্রকৃতির রাজ্যের মানুষ নিজেদের মধ্যে প্রথমে একটা চুক্তি করলো। এই চুক্তি করে তারা কি করলো, একটা সেরকম কর্তৃপক্ষকে প্রতিষ্ঠা করলো, ঠিক আছে, যে এই অসুবিধাগুলো দূর করবে। তো এই অসুবিধাগুলো দূর করার জন্য তাহলে প্রথম কর্তৃত্বটা প্রতিষ্ঠা হলো। এবং দ্বিতীয়টা কি হলো না, এই যে কর্তৃপক্ষ বা কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা হলো সভারেন বডিকে, এটাকে কিন্তু হবসের মতো একেবারে শর্তহীন করে দেওয়া হলো না, শর্তাধীন করা হলো। কিরকম না, এই কর্তৃপক্ষের সাথেও মানুষের, প্রকৃতির রাজ্যের মানুষেরও কিন্তু একটা চুক্তি হলো। তাহলে যখনই এই প্রকৃতির রাজ্যের মানুষের সাথেও ওই কর্তৃপক্ষের বা কর্তৃত্বের, অথরিটির যখন একটা চুক্তি হচ্ছে, মানে কি ওই কর্তৃত্ব কিন্তু কি হয়ে যাচ্ছে না, শর্তাধীন হয়ে যাচ্ছে, আর শর্তহীন থাকলো না। লক কিন্তু এটাই চেয়েছিলেন যে ব্যক্তিকে যদি ব্যক্তির স্বাধীনতা ভোগ করতে পারে, এবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে যদি ব্যক্তিকে মুক্ত করতে চায়, অর্থাৎ ব্যক্তির স্বতন্ত্রতা নিয়ে যদি ব্যক্তি সমাজে টিকে থাকতে চায়, তাহলে পুরোপুরি এই রাষ্ট্রীয় কর্তৃত্বের নিয়ন্ত্রণে রেখে দিলে চলবে না, হবস যেটি করেছিলেন। সুতরাং লকের উদ্দেশ্যই ছিল সেই রাষ্ট্র যুপকাষ্ট থেকে ব্যক্তিকে বের করে আনা, অর্থাৎ ব্যক্তিকে মুক্তি দেওয়া। এই জন্য হবস প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন। এই প্রকৃতির রাজ্যের বর্ণনা থেকে তাহলে আমরা কতগুলো বিষয় লক্ষ্য করতে পারি, যেগুলোর মধ্য দিয়ে লক উদারনীতিবাদের প্রতিষ্ঠা করে গেলেন, অর্থাৎ উদারনীতিবাদের জন্ম দিয়ে গেলেন। তাহলে প্রকৃতির রাজ্য থেকে আমরা প্রথম যেটা পাই, লক যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে কি না, প্রাকৃতিক অধিকারের ধারণা বা স্বাভাবিক অধিকারের ধারণা। অর্থাৎ লক বলছেন যে মানুষ প্রকৃতিগতভাবে বা স্বাভাবিকভাবে কতগুলো অধিকার সে ভোগ করে, অর্থাৎ মানুষ জন্ম নেওয়ার সাথে সাথেই প্রাকৃতিকভাবেই বা প্রকৃতিগতভাবেই সে কতগুলো অধিকার নিয়েই কিন্তু সে জন্মগ্রহণ করে। এর মধ্যে কি হচ্ছে না, 3টি প্রধান অধিকার। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে জীবন, দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা এবং তৃতীয় হচ্ছে সম্পত্তি। তাহলে এই 3টে হচ্ছে প্রধান অধিকার, অর্থাৎ জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার, এগুলো হচ্ছে মানুষের প্রাকৃতিক অধিকার। এই অধিকারগুলো যেহেতু মানুষ জন্মের সাথে সাথেই প্রাপ্ত হচ্ছে বা এই অধিকারগুলোর অধিকারী হচ্ছে ব্যক্তি, সুতরাং রাষ্ট্র এগুলো দেয়নি ব্যক্তিকে, রাষ্ট্র দিচ্ছে না। তাহলে রাষ্ট্র যেহেতু এগুলো দিচ্ছে না ব্যক্তিকে, সেহেতু কি না, এগুলোকে নিয়ন্ত্রণ করার অধিকারও রাষ্ট্রের নেই। অর্থাৎ এই অধিকারগুলো কোনো রকম রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না ব্যক্তির। পরিবর্তে কি করবে না, ব্যক্তি যাতে এই অধিকারগুলো সুনিশ্চিতভাবে ভোগ করতে পারে, অর্থাৎ সুরক্ষিতভাবে যাতে ভোগ করতে পারে, সেটা দেখাই হবে রাষ্ট্রের কর্তব্য। সুতরাং রাষ্ট্রের কর্তব্য হলো ব্যক্তিকে সুরক্ষা দেওয়া, ব্যক্তির জীবনের, ব্যক্তির স্বাধীনতার,
ব্যক্তির সম্পত্তির অধিকারগুলোকে সুরক্ষিত রাখা, যাতে এইগুলো কেউ কোনোভাবে বিঘ্নিত করতে না পারে, সেটাই হবে রাষ্ট্রের প্রধান কাজ। তাহলে প্রথম এর মধ্য দিয়ে কি হলো না, লক উদারনীতিবাদকে প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ উদারনীতির বাণী তিনি প্রচার করতে চাইলেন এই প্রথম এই কথাটির মধ্য দিয়ে, যে এই অধিকারগুলো হচ্ছে প্রাকৃতিক অধিকার, এই অধিকারগুলো রাষ্ট্র মানুষকে দেয়নি, সুতরাং রাষ্ট্রে এগুলো নিয়ন্ত্রণ করারও কোনো ক্ষমতা বা অধিকার কিন্তু নেই। এখানে উল্লেখ করা প্রয়োজন যে লকের টু ট্রিটিজের যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমরা দেখব যে লক কিন্তু এই অধিকারগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন সম্পত্তির অধিকারে, যেটা হচ্ছে উদারনীতিবাদের মৌল কথা। অর্থাৎ সম্পত্তির অধিকার কি বলছে না, মানুষ, লক পরিষ্কার বলছেন যে লক এই মানুষ প্রধানত এই চুক্তির মধ্যে গিয়েছিলেন তার সম্পত্তির সুরক্ষার্থে, অর্থাৎ প্রকৃতির রাজ্যে যে সম্পত্তি সে ভোগ করছে সেইটাকে কিন্তু সে আনসেফ ভাবছেন, অর্থাৎ নিরাপদ নয় ভাবছেন, বা আনসিকিউর, সুনিশ্চিত নয়, অর্থাৎ সেটাকে নিরাপদ, এই সম্পত্তি, ব্যক্তির যে সম্পত্তি, সেই সম্পত্তিটা যাতে তার নিরাপদ থাকে, তার সুনিশ্চিত থাকে, এই জন্যে কিন্তু সে প্রধানত চুক্তির মধ্যে গিয়েছিলেন এবং ওই কর্তৃপক্ষে প্রতিষ্ঠা করেছিলেন যে ওই কর্তৃপক্ষ এমন এই যে প্রাকৃতিক আইন, এই আইনগুলোকে সে বলবৎ করুক, এই আইনগুলো যদি ভঙ্গ করা হয় তাহলে যে ভঙ্গ করবে তাকে শাস্তি দেওয়া হোক, আর দ্বিতীয়ত যে কি, এই আইনগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হোক, ঠিক আছে, যাতে কোনোভাবে কোনো ব্যক্তির সম্পত্তির যে অধিকার বা তার যে ব্যক্তিগত সম্পত্তি, সেই সম্পত্তিটা যাতে কোনোভাবে না অন্য কেউ অধিগ্রহণ করে নিতে পারে। এটা কিন্তু লকের কাছে একটা প্রধান প্রাধান্য ছিল। সুতরাং লক পরিষ্কার বলছেন যে মানুষ প্রধানত চুক্তিবদ্ধ হয়েছিলেন বা চুক্তির মধ্য দিয়ে গিয়েছিলেন, তার প্রধান উদ্দেশ্য ছিল অন্যান্য অধিকার বা স্বাধীনতাগুলো ভোগ করার সাথে সাথে সম্পত্তির অধিকারটাকে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ তাদের সম্পত্তিকে সুরক্ষিত করা। দ্বিতীয়ত লক যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে কি না, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে, অর্থাৎ লক সাংবিধানিক সরকারের কথাই বলতে চেয়েছেন তার টু ট্রিটিজেস গ্রন্থে। সাংবিধানিক সরকার বলতে কি বোঝায় না, সাংবিধানিক সরকার হচ্ছে সেই সরকার যে কতগুলো নিয়ম নীতি মেনে চলবে, অর্থাৎ সংবিধান মেনে চলবে। তাহলে প্রকৃতির রাজ্যের মানুষ চুক্তি করে যে কর্তৃত্ব বা কর্তৃপক্ষকে প্রতিষ্ঠা করলো, অর্থাৎ যে সার্বভৌম কর্তৃত্বকে প্রতিষ্ঠা করলো, সেই সার্বভৌম কর্তৃত্ব কার কথা মেনে চলবে, জনগণের কথা মেনে চলবে। অর্থাৎ সরকার হচ্ছে কি না, সরকার হচ্ছে একটা অছি বা ট্রাস্ট, অর্থাৎ সরকার যে মূল নীতি গ্রহণ করবে সেই মূল নীতিগুলো গ্রহণ করার জন্য কার কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে। অর্থাৎ জনগণ যেটুকু মেনে নেবে, জনগণ যেটুকু ভালো মনে করবে, অর্থাৎ মনে করবে যে তাদের প্রয়োজনের জন্য এটা দরকার, সেটুকুই তারা গ্রহণ করবে। যেটা মনে করবে যে তাদের বিরোধী, অর্থাৎ তাদের স্বাধীনতা বা অধিকার হরণ করতে পারে যে নীতি, সেই নীতি কিন্তু কোনো রকম গ্রহণ করতে এই অছি সরকার কিন্তু পারবে না। কেন, লক বলছেন সাংবিধানিক সরকার, আর সাংবিধানিক সরকার মানে নিয়ম নীতি মেনে চলতে হবে। এখানে নিয়ম নীতি বলতে কি বোঝানো হচ্ছে না, নিয়ম নীতি বলতে বোঝানো হচ্ছে যে প্রকৃতির রাজ্যের মানুষ যে চাহিদাগুলো বা তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, মূলত তাদের প্রাকৃতিক অধিকার রক্ষার স্বার্থে যে কর্তৃপক্ষকে বা এই সরকারকে প্রতিষ্ঠা করেছে, সেই সরকার তার প্রধান প্রায়োরিটি দেবে, অর্থাৎ প্রাধান্য দেবে কোনগুলোর প্রতি না, মানুষের এই যে দাবি, এই যে চাহিদা, এই যে আশা আকাঙ্ক্ষা, এইগুলোকে পূরণ করতে সরকারের প্রধান প্রাধান্য থাকবে এইগুলোর উপর। অর্থাৎ জনগণের এই দাবি, এই চাহিদা, এই আশা আকাঙ্ক্ষা, এগুলো পূরণ করতে বাধ্য থাকবে সরকার। লকের যে উদারনৈতিক দর্শন, সেই দর্শনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার সম্মতির তত্ত্ব বা থিওরি অফ কনসেন্ট বলা হয় এটাকে। তো এই যে থিওরি অফ কনসেন্ট বা সম্মতি তত্ত্ব, এই সম্মতি তত্ত্বের মাধ্যমে লক বলছেন যে এই যে কর্তৃপক্ষ, অর্থাৎ শাসন বিভাগীয় কর্তৃত্ব, এই কর্তৃত্বের উৎসই হচ্ছে কিন্তু জনগণ বা জনগণের সম্মতি।
জনগণের সম্মতির ভিত্তিতেই কিন্তু এই কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই যে রাষ্ট্রীয় প্রাধিকার বা রাষ্ট্রীয় ক্ষমতা, এই রাষ্ট্রীয় ক্ষমতার ভিতটা কোথায়? না, ভিতটা আছে কিন্তু জনগণের কাছে। অর্থাৎ জনগণ নিজেরা কিন্তু এই সার্বভৌম কর্তৃত্বকে তৈরি করেছে। সুতরাং এই সার্বভৌম কর্তৃত্বের স্থায়িত্ব নির্ভর করবে কাদের উপর? না, জনগণের উপরে। জনগণ, ওই আগেই বললাম যে জনগণ যতদিন মনে করবে যে হ্যাঁ তাদের দাবি দাওয়াগুলো ঠিকঠাক পূরণ হচ্ছে, অর্থাৎ এই যে কর্তৃপক্ষ বা সরকার, এই সরকার ঠিকঠাক কাজ করছে, তাদের স্বার্থে কাজ করছে, ততদিনই সরকারের স্থায়িত্ব, ততদিনই সরকার টিকে থাকবে। না হলে কিন্তু সরকার টিকে থাকবে না। কেন? লক বলেই দিচ্ছে তার সম্মতি তত্ত্বের মাধ্যমে যে এই যে রাষ্ট্রীয় কর্তৃত্ব বা রাষ্ট্রীয় প্রাধিকার, এই রাষ্ট্রীয় প্রাধিকারের ভিত্তি হচ্ছে কিন্তু জনগণের সম্মতি। অর্থাৎ জনগণের সম্মতির ভিত্তিতেই কিন্তু এই কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। আর জনগণের সম্মতি হচ্ছে মানে জনগণের সম্মতির ভিত্তিতেই কিন্তু এই সরকারের স্থায়িত্বকালও নির্ভর করবে। অর্থাৎ জনগণের যতদিন সম্মতি থাকবে এই সরকারের প্রতি বা এই কর্তৃপক্ষের প্রতি, ততদিনই এই কর্তৃপক্ষ টিকে থাকবে, ক্ষমতাসীন থাকবে। যখনই আর জনগণের এই সম্মতি থাকছে না, অর্থাৎ জনগণের সম্মতি যখন হারাচ্ছে এই সরকার, তখন কিন্তু এই সরকার আর টিকে থাকবে না। অর্থাৎ সরকারের নিয়ন্ত্রকের সম্পূর্ণ ভূমিকা কে পালন করবে? না, জনগণই করবে। জনগণই নিয়ন্ত্রণ করবে একে, এই সরকারকে বা এই সার্বভৌম কর্তৃপক্ষকে। নেক্সট হচ্ছে যে লক কিন্তু জনগণকে বিদ্রোহের অধিকার দিয়ে গেছেন। অর্থাৎ লক পরিষ্কার বলে দিচ্ছে যে মানুষ তো কতগুলো তার দাবি দাওয়া বা তার চাহিদা পূরণের জন্য এই কর্তৃপক্ষকে প্রতিষ্ঠা করেছে, এই রাষ্ট্রীয় কর্তৃত্বকে। তাহলে যদি এই রাষ্ট্রীয় কর্তৃত্ব বা কর্তৃপক্ষ মানুষের দাবি দাওয়া পূরণ করতে না পারেন, পূরণ করতে যদি অক্ষম হয়, তখন কিন্তু জনগণের বিদ্রোহ করার অধিকার থাকবে এই কর্তৃপক্ষের বিরুদ্ধে। অর্থাৎ এইটিকে তিনি একদম কি বলবো, সরাসরি একটা অধিকার হিসাবে জনগণকে দিয়ে গেলেন যে জনগণের এটা অধিকার, জনগণের এটা অধিকারের মধ্যে পড়ে যে যদি তোমার দাবি দেওয়া পূরণ না হয়, যে এই যে তুমি যে এই যে প্রাকৃতিক অধিকারগুলো তোমার আছে, তুমি যে জন্মের সাথে সাথে যে অধিকারগুলো পেয়েছো, সেই অধিকারগুলো যদি সুরক্ষিত বা রক্ষা করতে ব্যর্থ হয় বা কোনো রকমের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এগুলোকে হরণ করতে সচেষ্ট হয়, তখন কিন্তু কি না, তোমার বিদ্রোহ করার অধিকার থাকবে। তখন বিদ্রোহের মাধ্যমে কি হবে? এই যে কর্তৃপক্ষ, এই যে কর্তৃত্ব, এই কর্তৃত্বকেও সরিয়ে দেওয়া হবে। তাহলে এর আর স্থিতিও থাকছে না। সুতরাং আগের পয়েন্টে বললেন যে রাষ্ট্রীয় কর্তৃত্বের কি না স্থায়িত্ব নির্ভর করে কাদের, কিসের উপর স্থায়িত্ব, কিসের উপর নির্ভর করে? না, জনগণের সম্মতির উপর। অর্থাৎ জনগণের সম্মতি যতদিন আছে ততদিনই এই সরকার থাকবে। আর জনগণের সম্মতি না থাকলে কি হবে? ওই যে পরের পয়েন্টে যেটা বিশ্লেষণ করছি, যে মানুষ বিদ্রোহ করবে, বিদ্রোহ করে কি করবে না, এই সরকারকে সরিয়ে দেবে। অর্থাৎ তারা তখন, কেন চুক্তি তো হয়েই আছে একটা প্রকৃতির রাজ্যে লক, এই জন্য বড় এটা মাথায় রাখতে হবে। এই যে লক যে সামাজিক চুক্তির কথা বলেছেন, প্রকৃতির রাজ্যের মানুষের যে চুক্তি করেছিল, সেই চুক্তি দুটো হয়েছিল কিন্তু। অর্থাৎ একটা হয়েছিল জনগণের নিজেদের মধ্যে এবং দ্বিতীয়টা হয়েছিল কাদের মধ্যে? না, এই কর্তৃপক্ষের সাথে জনগণের। অর্থাৎ হবস যেমন একটা চুক্তির কথা বলে একদম সকলের ঊর্ধ্বে রাষ্ট্রীয় কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, ঠিক আছে। লকের উদ্দেশ্য ছিল সেখান থেকে ব্যক্তিকে বের করে আনা, অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে ব্যক্তিকে বের করে আনা। সুতরাং এখানে লক বলছেন দুটো চুক্তি। তাহলে দুটো চুক্তি যখনই হলো, যখনই সার্বভৌম কর্তৃপক্ষের সাথে জনগণের অর্থাৎ প্রকৃতির রাজ্যের মানুষের একটা চুক্তি হলো, তখনই কিন্তু কি হলো না, এই যে রাষ্ট্রীয় কর্তৃত্ব আর কিন্তু শর্তহীন থাকলো না, শর্তাধীন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এগুলো পূরণ করো, জনগণের ডিমান্ডগুলো, দাবিগুলো। যদি পূরণ করতে না পারো, তখন সরকার কি করবে না, তোমার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করবে, বিদ্রোহ করে কিন্তু তোমাকে সেই সার্বভৌম যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে কিন্তু তোমাকে সরিয়ে দেবে। তখন আর তোমার কিন্তু কিছু করার থাকবে না। অর্থাৎ তোমার আর অধিকারই নেই, সার্বভৌম কর্তৃপক্ষের আর অধিকারই নেই কিন্তু তখন ওই ক্ষমতায় আর থাকা। এটাই লক বলতে চাইলেন। নেক্সট
আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে লক কিন্তু এই যে সার্বভৌম কর্তৃপক্ষ বা সার্বভৌম সভারেন বডি, এই যে সভারেন বডি বা সভারেন অথরিটি, এই সভারেন অথরিটির কিন্তু নিয়ন্ত্রণের ক্ষমতাকে আরও খর্ব করতে চাইলে, এবং উদারনীতিবাদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, এই যে যাতে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে যায়, সেই ক্ষমতাটার বিভাজন করে দাও, এটাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, যেটার একটা পরিষ্কার পরিচ্ছন্ন রূপ দিয়েছিলেন মন্টেস্কু। তো লক কিন্তু কি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথাও কিন্তু বললেন তার গ্রন্থে। তো তিনি বললেন কি না, ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকবে না, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদে সমস্ত ক্ষমতা, শাসন, আইন, বিচার বা বৈদেশিক কোনো সম্পর্ক, এগুলো সব কিছু কিন্তু কি নিয়ন্ত্রিত হবে না ওই একজন কর্তৃপক্ষ বা একটা বডি থেকে। ঠিক আছে, এইগুলো এই জন্য তিনি ক্ষমতা স্বতন্ত্রী কথা বললেন, এবং এখানে বললেন যে ক্ষমতা স্বতন্ত্র 3টে বিভাগ থাকবে সরকারের, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, এবং একটা হচ্ছে ফেডারেটিভ বিভাগ। তাহলে শাসন বিভাগ শাসন সংক্রান্ত সমস্ত কাজগুলো করবে, আইন বিভাগ আইন সংক্রান্ত কাজগুলো করবে, আর কি না এই যে ফেডারেটিভ বিভাগ, এই বিভাগ কাজ হচ্ছে মূলত কি না বৈদেশিক রাষ্ট্রের সাথে সম্পর্ক কিভাবে নির্ধারণ হবে, ঠিক আছে, সেটা নির্ধারণ করবে। বৈদেশিক রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন, এই প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু এই ফেডারেটিভ বিভাগ। তাহলে পরিষ্কার 3টে বিভাগের কথা তিনি বললেন এবং ক্ষমতাটাকে ভাগ করে দিলেন। ভাগ করে আইন বিভাগ, শাসন বিভাগ এবং ফেডারেটিভ বিভাগ, এই 3টে বিভাগের মধ্যে আলাদা আলাদা দায়িত্ব তিনি কিন্তু ন্যস্ত করে দিলেন। অর্থাৎ উদারনীতিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। অর্থাৎ ক্ষমতাকে এক জায়গায়, মানুষের স্বাধীনতার কথা বলে উদারনীতিবাদ, মানুষের স্বাধীনতাকে আরও যদি সুরক্ষিত করতে চাই আমরা, বা আরও সুরক্ষিত করার স্বার্থে কী করতে হবে না, ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখা চলবে না, ক্ষমতাকে ভাগ করে দাও। লকের হবসকে সাথে যদি আমরা তুলনা করি, হবস কিন্তু এই ধরনের ক্ষমতা স্বতন্ত্র করার কথা কিছু বলেননি। অর্থাৎ সমস্ত কাজ, শাসন সংক্রান্ত, আইন সংক্রান্ত, বিচার সংক্রান্ত সমস্ত কাজ কে করবে? একজনই করবে, সেই সার্বভৌম কর্তৃপক্ষ। একটাই চুক্তি হয়েছে এবং সেই চুক্তি ছিল সবার ঊর্ধ্বে। সুতরাং জনগণ চুক্তি করে একটা ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে এবং সবার ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটা লেভিয়াথান সম সার্বভৌম কর্তৃত্ব বা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে, এই সব কিছু নিয়ন্ত্রণ করবে। সুতরাং মানুষের ব্যক্তি স্বাধীনতাকে পুরোপুরি রাষ্ট্রীয় যুপকাষ্টে বলে দিয়েছিলেন হবস। আর লকের উদ্দেশ্য হচ্ছে সেই জায়গা থেকে ব্যক্তিকে মুক্ত করা, এবং সেটাই চেয়েছেন তিনি। এইটা কিন্তু পরিষ্কার মাথায় রাখতে হবে। তো সেই অর্থে কি ক্ষমতারও স্বতন্ত্রীকরণের কথা তিনি বলেছেন, অর্থাৎ ক্ষমতাকে ভাগ করে দাও বিভিন্ন জায়গাতে। অর্থাৎ শাসন বিভাগ শাসন সংক্রান্ত কাজ করুক, আইন বিভাগ আইন সংক্রান্ত কাজ করুক, এবং ফেডারেটিভ বিভাগ, এই ফেডারেটিভ বিভাগ কী কাজ করবে না, এই ফেডারেটিভ বিভাগ বৈদেশিক সম্পর্কিত যা সমস্ত কাজ, সেই সমস্ত কাজ করবে। নেক্সট, উদারনীতিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা বলতে কী বোঝায়? ধর্মের ব্যাপারে রাষ্ট্র কোনো নিয়ন্ত্রণ আরোপ করবে না বা রাষ্ট্র কোনো মাথা গলাবে না। প্রত্যেক ব্যক্তির অধিকার আছে তার নিজের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম অনুষ্ঠান পরিচালনা করার। এই ধর্মীয় ব্যাপারে, তার ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে সবিস্তারে আলোচনা করেছেন তার লেটার কনসার্নিং টলারেন্স গ্রন্থে। লেটার কনসার্নিং টলারেন্স গ্রন্থে লক কিন্তু এই বিষয়ে সবিস্তারে বর্ণনা করেছেন। এই গ্রন্থে তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তাহলে তার মত অনুযায়ী ধর্ম পালন করার, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করার অধিকার কিন্তু তার আছে। সুতরাং কি এই ধর্মীয় বিশ্বাসে কেউ, রাষ্ট্র কিন্তু কোনো রকম আঘাত দিতে পারে না, বা কেউ যদি কোনোভাবে কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয় বা তার ধর্ম প্রচারে বাধা দেয়, তাহলে কিন্তু রাষ্ট্র সেখানে কী করবে, সেটাকে নিয়ন্ত্রণ করার বা সেক্ষেত্রে বাধা দেওয়ার অবশ্যই দায়িত্ব বা কর্তব্য পালন করবে। কেন প্রত্যেক ব্যক্তির নিজের নিজের ধর্ম অনুযায়ী চলার, নিজের নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার বা নিজের নিজের ধর্মকে প্রচার করার স্বাধীনতা কিন্তু আছে, এবং অবশ্যই প্রত্যেক মানুষ চলবে তার নিজের ধর্ম অনুযায়ী। সুতরাং লক চাইছেন যে রাষ্ট্র এই ধর্মীয় ব্যাপারে, ব্যক্তির ধর্মীয় ব্যাপারে কোনো রকম যাতে হস্তক্ষেপ না করে। কিন্তু মনে রাখতে হবে লক সাথে সাথে কথাও বলছেন যে কোনো ধর্ম যদি এমন মনে হয় যে সেই ধর্মীয় বিশ্বাস বা সেই ধর্মীয় আচার অনুষ্ঠান
যে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক, অর্থাৎ রাষ্ট্র নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধর্ম যদি মনে করে রাষ্ট্র যে বিপজ্জনক, কিংবা কোনো ধর্মীয় মানে কোনো ধর্মে বিশ্বাসী কোনো গোষ্ঠী, অর্থাৎ কোনো ধর্মীয় গোষ্ঠী যদি বিদেশি শত্রু রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু রাষ্ট্র অবশ্যই হস্তক্ষেপ করবে। সুতরাং রাষ্ট্র হস্তক্ষেপ করার অধিকার থাকবে তখনই যদি মনে করে যে সেই ধর্ম রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে কি না বিপজ্জনক, এবং যদি কি না যদি মনে হয় এটা যে সেই ধর্মাবলম্বী গোষ্ঠী, অর্থাৎ সেই ধর্মীয় গোষ্ঠী বিদেশি কোনো রাষ্ট্রের সাথে, শত্রু রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখছে, অর্থাৎ তাহলে তো দেশেরই ক্ষতি করবে, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু অবশ্যই রাষ্ট্র এই ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে। অন্য কোনো ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু ধর্ম ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। তাহলে এই যে বিষয়গুলো আমরা পেলাম এর মধ্যে থেকে, এই যে সাংবিধানিক প্রাকৃতিক অধিকারের তত্ত্ব বা প্রাকৃতিক অধিকারের ধারণা লক নিয়ে আসলেন, তারপরে এই যে সম্পত্তির সুরক্ষার ধারণা বা সম্পত্তির ধারণা বা সাংবিধানিক সরকারের ধারণা বা তার কনসেন্ট থিওরি, সম্মতি তত্ত্ব বা বিদ্রোহের অধিকার, এই সবগুলোই কিন্তু কি না এইগুলোর মাধ্যমে কিন্তু লক কী করলেন না উদারনীতিবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। যতগুলো পয়েন্ট যদি আমরা ভালো করে লক্ষ্য করি এবং আমি সেভাবে বিশ্লেষণও করলাম, লক যেভাবে বর্ণনা করেছেন তার টু টিটিসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে লক কিন্তু উদারনীতিবাদের মৌল বাণীগুলো, প্রধান যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকেই কিন্তু তিনি প্রথম উল্লেখ করলেন এবং লকই প্রথম এইগুলোকে সেভাবে তুলে ধরলেন সংগঠিতভাবে। সুতরাং এই কারণে আমরা লককে বলি উদারনীতিবাদের জনক, অর্থাৎ ফাউন্ডিং ফাদার অফ লিবারেলিজম। এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই যে লিবারেলিজম হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। সুতরাং আমরা এটা পরিষ্কার দেখলাম যে এই লকের উদারনীতিবাদ বিশ্লেষণ করে যে হবস যেখানে চরম নিয়ন্ত্রণবাদ, অর্থাৎ রাষ্ট্রীয় কর্তৃপক্ষই সব কিছু নিয়ন্ত্রণ করবে, এখান থেকে মুক্ত করে উদারনীতিবাদকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ মানুষের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করাই ছিল লকের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ লক চাইলেন যে সেখান থেকে ব্যক্তিকে বের করে এনে ব্যক্তির স্বাধীনতাকে ফিরিয়ে দিতে। অর্থাৎ লক রাষ্ট্রের কাছে বাঁধা রেখে দিলেন মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার। রাষ্ট্র যেটুকু দেবে সেটুকুই তার অধিকার। কাউকে যদি বলে তুমি ওই পর্যন্তই যেতে পারবে, তাহলে সে ওইটুকুই যেতে পারবে, একটা সীমানা দিয়ে দিল, ঠিক আছে, এর বাইরে যাওয়ার অধিকার কিন্তু নেই। কিন্তু লক চিন্তার, মত প্রকাশের, বিশ্বাসের সব স্বাধীনতাই কিন্তু মানুষকে দিয়ে গেলেন। রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণে তিনি সীমারেখা টেনে দিলেন কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন কিসের উপর, কার উপরে না ব্যক্তি স্বাধীনতার উপর। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা কোনো প্রকারে যাতে না খর্ব হয় সেইটাই কিন্তু তিনি চেষ্টা করে গেছেন। এবং গৌরবময় যে বিপ্লব হয়েছিল 1688 সালে, সেখানে প্রধান উদ্দেশ্যটাই ছিল সংসদীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, রাজতন্ত্রের ক্ষমতাটা খর্ব করে দাও। অর্থাৎ রাজতন্ত্রের ক্ষমতাকে খর্ব করে একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা হোক। এই সাংবিধানিক সরকারের ভিত্তি হবে জনগণ। জনগণ যতক্ষণ মনে করবে একে রাখবো ততক্ষণ থাকবে, যত মনে হবে রাখবো না ততদিন কিন্তু তারপরে কিন্তু সে আর থাকবে না। তাহলে কি হলো না, আজকের যে সংসদীয় শাসন ব্যবস্থা দেখছি, সেই সংসদীয় ব্যবস্থায় কি হচ্ছে, ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হেড অফ দ্য স্টেট হচ্ছেন কি রাজা বা রানী, শাসন বিভাগীয় প্রধান, এবং সরকারের যে প্রধান, ঠিক আছে। তাহলে প্রথম চুক্তির মধ্যে আমরা যদি দেখি, তাহলে এই যে হেড স্টেট রাষ্ট্র গঠন করা হলো, তার প্রধান হচ্ছেন রাজা বা রানী, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে যেমন রাষ্ট্রপতি। এবং দ্বিতীয় যে চুক্তিটি, সেই চুক্তিটির মাধ্যমে তৈরি করা হলো সরকার। যে সরকারটা কি করা হলো, এখানে জনগণের বিদ্রোহের মাধ্যমে পরিবর্তন করতে হয় না, প্রতি 5 বছর অন্তর এমনিতেই কি হয়, ভোট হয়, ভোটের মাধ্যমে কি হয়, আবার নতুন সরকার আসে, বা সেই সরকার পুনর্নির্বাচিত হতে পারে। পুনর্নির্বাচিত হবে মানে মানুষের সম্মতি আছে, অর্থাৎ জনগণের কনসেন্ট আছে।
আর যদি কনসেন্ট না থাকে তাহলে নির্বাচিত হবে অন্য সরকার আসবে, অর্থাৎ জনগণ যার প্রতি সম্মতি জানাবে, কনসেন্ট জানাবে, তার উপর হবে। সুতরাং সরকারের পুরোপুরি সম্মতিটাই নির্ভর করে, এই সরকারের যে স্থায়িত্বকাল, সরকার কতদিন থাকবে না থাকবে সব কিছুই নির্ভর করছে জনগণের উপর, জনগণের কাছে। ঠিক আছে, আমরা পরিষ্কার দেখতে পাই, ভারতবর্ষের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেটাই। ঠিক সম্পর্কিত যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে এটা আমরা পরিষ্কার বলতে পারি যে লকের কোনো উদ্দেশ্য ছিল না ব্যক্তি স্বাধীনতা কোনো প্রকারে সংকুচিত হোক, ব্যক্তির অধিকার কোনোভাবে হরণ করা হোক, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতাকে প্রসারিত করা, ব্যক্তির অধিকারের পরিধিকে আরও বাড়ানো, এটাই ছিল লকের প্রধান উদ্দেশ্য। এবং লকের উদারনীতিবাদের মৌল কথাই হচ্ছে এটাই, যে ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতার পরিধিকে বাড়ানো, এটা অন্যতম প্রায়োরিটি ছিল লকের কাছে। কেন, হবস যে লেভিয়াথান লিখছেন সেখানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই। সুতরাং হবসের বিরোধিতা করে প্রথম তিনি বইটার নামই লিখলেন টু ট্রিটিজেস অন গভর্নমেন্ট, এবং এর যে দ্বিতীয় পর্যায়টা ছিল সেইটা ছিল টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট। ঠিক আছে, এই গ্রন্থেরই। তো তাহলে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে পুরোপুরি হবসের বিপরীত একটা ধারণা। একজন চাইছেন, হবস চাইছেন সব কিছু রাষ্ট্র নিয়ন্ত্রিত হোক, রাষ্ট্রই নিয়ন্ত্রণ করুক সব কিছু, আর আরেকজন চাইছেন না, রাষ্ট্র কি করবে, শুধু এইগুলোকে সুরক্ষিত দেবে, সুরক্ষা দেবে। অর্থাৎ তিনটি প্রধান উদ্দেশ্যের কথা লক বলেছিলেন, যে প্রাকৃতিক রাজ্যের মানুষ কেন চুক্তি করেছিল। হবস বলছে প্রকৃতির রাজ্যের মানুষ চুক্তি করেছিল একটা নৈরাজ্যমূলক যে পরিস্থিতি, অর্থাৎ ছন্ন ছাড়া জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখান থেকে মুক্তির আশায়, অর্থাৎ মানুষ যাতে জীবনের নিরাপত্তা পায়। ঠিক আছে, অর্থাৎ প্রথম প্রায়োরিটি ছিল এটা, অর্থাৎ সমাজে একটা শৃঙ্খল প্রতিষ্ঠা হোক, নিয়ম প্রতিষ্ঠা, ডিসিপ্লিন প্রতিষ্ঠা হোক, এটা ছিল হবসের প্রায়োরিটি। আর লকের প্রায়োরিটি হলো ব্যক্তির স্বাধীনতাকে সুরক্ষিত করা, মানুষের অধিকারকে সুরক্ষিত করা, মানুষের যে ব্যক্তিগত সম্পত্তি সেই সম্পত্তিকে সুনিশ্চিত করা, অর্থাৎ সুরক্ষিত করা, এটা ছিল লকের প্রায়োরিটি। তাহলে এটা পরিষ্কার এই থেকে যে তাদের দুজনের যে প্রকৃতির রাজ্যের বর্ণনা, সেই প্রকৃতির রাজ্যের বর্ণনা থেকে এই দুটো দিক কিন্তু পরিষ্কার যে কে কি চাইছেন। হবস চাইলেন এক সর্বনিয়ন্ত্রণবাদী বা টোটালিটারিয়ান স্টেট, আর লক চাইছেন কি না একটা লিবারেল স্টেট, অর্থাৎ চরম রাজতন্ত্রের কথা বললেন লক এইখানে, চরম রাজতন্ত্রের কথা বলছেন হবস, আর লক বলছেন কি না সীমাবদ্ধ সার্বভৌমিকতার ধারণাকে নিয়ে আসলেন লক। অর্থাৎ এই যে সার্বভৌমিকতা, এই সার্বভৌমিকতা অবশ্যই সীমাবদ্ধ, যে সার্বভৌম ক্ষমতাকে প্রতিষ্ঠা করা হলো তার ক্ষমতা কিন্তু অবাধ অসীম নয়, চূড়ান্ত নয়, অনিয়ন্ত্রিত নয়, সেটা কিন্তু সীমাবদ্ধ এবং সেটা অবশ্যই বিভাজ্য। অর্থাৎ তুমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারো না, তোমার ক্ষমতা শুধু তোমারই নেই, ক্ষমতাটা জনগণের হাতে। তোমার যে ক্ষমতা তার ভিত্তিটা আছে কিন্তু জনগণের কাছে, অর্থাৎ জনগণের সম্মতির উপরেই তুমি কিন্তু দাঁড়িয়ে আছো, ক্ষমতাটা ভোগ করছো। জনগণের সম্মতি চলে গেলেই কিন্তু তোমারও স্থায়িত্ব শেষ, অর্থাৎ তখন তুমিও থাকবে না। এটাই হচ্ছে লকের উদারনীতিবাদের মৌল চিন্তাধারা।